তোমরা জানো যে আমাদের মিড টার্মের সিলেবাসে যে টপিকটা আছে সেই টপিকের নাম হচ্ছে ওয়েভস এন্ড অসিলেশনস। তো সেখান থেকে আমরা শুরু করব। তো শুরুতেই আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। তো সিম্পল হারমোনিক মোশন বা এটার বাংলা হচ্ছে সরল স্পন্দিত স্পন্দন। এটা পড়ার জন্য আমাদের হচ্ছে কিছু জিনিস আগে থেকে জানতে হবে। যেমন একটা হচ্ছে পিরিয়ডিক মোশন বা পর্যায় গতি। তো এই পিরিয়ডিক মোশন বা পর্যায় গতি কি? এটা হচ্ছে এরকম যে ইফ বডি মুভস ইন সাচ এ ওয়ে, যদি একটা একটা বস্তু এমন ভাবে হচ্ছে সে মুভ করে বা চলে, কেমন ভাবে চলবে, যে সে হচ্ছে একটা সার্টেন পয়েন্ট কে সেম ডিরেকশনে একই দিক থেকে একটা সার্টেন টাইম পর পর অতিক্রম করতেছে। তো এরকম যদি কোনো একটা বস্তুর গতি হয় তাহলে সেই গতিকে আমরা বলি পর্যায় গতি বা পিরিয়ডিক মোশন। যদি কোনো একটা বস্তুর গতি এমন হয় যে সে একটা নির্দিষ্ট পয়েন্টকে একটা নির্দিষ্ট দিক থেকে একটা নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতেছে, তো ওই বস্তুর যে মোশন সেই মোশনকে আমরা বলবো পিরিয়ডিক মোশন বা হচ্ছে পর্যায় গতি। তো এরকম এক্সাম্পল কি আছে, যেমন হচ্ছে আমাদের সূর্যের চারদিকে আমাদের পৃথিবীটা ঘুরতেছে। তো বলো তো, মানে সূর্যের চারদিকে পৃথিবী ঘুরতে কত সময় লাগে? So 365 day. 365 ডেজ, ঠিক আছে। তো এবং এটা কিন্তু 365 দিন 6 হ্যাঁ, ঘন্টা স্যার। 365 প্লাস কিছু টাইম আছে। তো একটু নির্দিষ্ট টাইমই, মোটামুটি নির্দিষ্ট টাইমই, 365 ওই নির্দিষ্ট টাইম পর পরই এটা অতিক্রম করতে থাকে। তার মানে কি, যে এটাকে আমরা বলতে পারি যে এটা সেম ডিরেকশনে এবং সেম টাইম পর পর একটা নির্দিষ্ট পয়েন্ট অতিক্রম করে। সো সূর্যের চারদিকে পৃথিবীর যে গতি এটাকে আমরা বলতে পারবো পর্যায় গতি। তারপর আমাদের ঘড়ির যে বিভিন্ন কাঁটা আছে, সেকেন্ডের কাঁটা বা ঘন্টার কাঁটা বা মিনিটের কাঁটা, এই জিনিসগুলাও সেম ভাবেই চলে, যে একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট কাঁটাকে তারা অতিক্রম করে। তো এটাকেও আমরা বলতে পারি পর্যায় গতি। তা এরপর হচ্ছে যে কোনো প্ল্যানেট যেটা হচ্ছে অন্য মানে সূর্য বা অন্য কিছু সাপেক্ষে যারা ঘুরে, ইভেন এক উপগ্রহ যেগুলো, যেমন চাঁদের কথা যদি চিন্তা করো, চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরতেছে, এই সবগুলাই হচ্ছে কি, এই সবগুলাকে আসলে পর্যায় গতি বলা যায়। তো পর্যায় গতি ব্যাপারটা কি তোমরা বুঝতে পারছো? কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। না স্যার। এই জিনিসগুলো কিন্তু তোমরা পড়ে আসছো আগেই। তো জাস্ট এখন হচ্ছে একটু ইংলিশে পড়তে হবে, আর কনসেপ্টটা যদি একটু থাকে, হালকা থাকে, সেটাকে স্ট্রং করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে অসিলেশন। অসিলেশন বা স্পন্দন বা কম্পন যেটাকে বলে, অসিলেশনের আরেকটা নাম আছে ভাইব্রেশন, ঠিক আছে। অসিলেশন বা ভাইব্রেশন, যেটাকে আমরা বলি কম্পন বা স্পন্দন, এটা কি, যদি কোনো একটা বস্তু একটা সাম্য অবস্থাকে কেন্দ্র করে এপাশ ওপাশ দুলতে থাকে, তাহলে এইটার যে মোশন সেই মোশনকে আমরা বলি অসিলেশন বা ভাইব্রেশন। একটা মেইন পজিশনকে কেন্দ্র করে সে হচ্ছে কি করবে, আহ ব্যাক এন্ড ফোর্থ মুভ করতে থাকবে। এই ধরনের যে মোশন সেই মোশনকে আমরা বলি অসিলেশন বা ভাইব্রেশন। আচ্ছা স্যার, কিছু বলবা? স্যার এটা কি বাংলায় দোলন করতেও বলে স্যার? হ্যাঁ, এটাকে হ্যালো বলে। হ্যাঁ, এটাকে হ্যালো হয়তো স্যার। বাংলাতে দোলন গতিও হয়তো বলে। হ্যাঁ বলো। স্যার আমাদের তো এই কোশ্চেন গুলোর অ্যান্সার ইংরেজিতে করতে হবে তাই না? হ্যাঁ, ইংরেজিতেই করতে হবে। স্যার যদি আপনি বাংলা পাশাপাশি ইংলিশ গুলো বলে দিতেন তাহলে আমাদের একটু ইংলিশ গুলো ইজি হতে থাকতো আস্তে আস্তে। না, আমি তো ওই কথা বলতেছি, আমি তোমাদের যে ডেফিনেশন গুলো বলতেছি ডেফিনেশন গুলো তো সাথে সাথে বাংলায় কথা বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে যে কোনো বস্তু যেটা হচ্ছে কি করে, একটা মিন পজিশনকে বা একটা সাম্য অবস্থানকে কেন্দ্র করে আহ ব্যাক এন্ড ফোর্থ মুভ করে বা এদিক ওদিক দোলে, সেই ধরনের যে গতি সেই গতিকে বলা হয় অসিলেশন বা ভাইব্রেশন, বা এটাকে কম্পন বা স্পন্দন বা এই যে দোলন গতি যেটা বলে সেটা বলে। তো এই ক্ষেত্রে যেটা হয় যে এই অবজেক্টটা যখন, এই বস্তুটা যখন দুলতে থাকে, তার সাম্যাবস্থার অর্ধেক, মানে সাম্যাবস্থার যে দুই পাশে একটা ডিরেকশনে সে তার অর্ধেক সময় পার করে, বাকি আরেক ডিরেকশনে সে বাকি অর্ধেক সময় পার করে। যেমন আমি যদি একটা সিম্পল পেন্ডুলামের কথা চিন্তা করি, সিম্পল পেন্ডুলামটা কি করতেছে,
সে হচ্ছে এই দিক বরাবর একবার এই দিক বরাবর অসিলেট করতেছে, তারপর এখান থেকে এই বরাবর চলে যাচ্ছে, তারপরে এখান থেকে আবার এইদিকে চলে আসতেছে। ঠিক আছে, এরকম করে এই জিনিসটা অসিলেট করতেছে। তো এর সাম্য অবস্থা বা মেইন পজিশন হচ্ছে এটা। Okay. তো এখানে একটা যে জিনিসটা দেখা যাবে যে এই বস্তু একটা অসিলেশন, একটা ফুল অসিলেশন করতে যার যে সময় লাগে সেই সময়ের অর্ধেক সময় সে কি করে মেইন পজিশনের ডান পাশে থাকে, বাকি অর্ধেক সময় মেইন পজিশনের বাম পাশে থাকে। তার মানে আমি বলতে পারি অর্ধেক সময় একটা ডিরেকশনে থাকে, বাকি অর্ধেকটা সময় সে আরেকটা ডিরেকশনে থাকে। এই কথাটা এই সেকেন্ড লাইনে বলা হয়েছে। ইফ দ্য পিরিয়ডিক মোশন অফ দ্য অবজেক্ট, যদি এই পর্যায় গতিটা এমন হয় যে is that during half of each time period, এর পর্যায়কালে অর্ধেক সময় it is staying in one direction, এটা একদিকে স্টে করে, and during rest half, বাকি অর্ধেক সময় in the opposite direction, বাকি অর্ধেক সময় সে অপোজিট ডিরেকশনে অসিলেট করে। তো এই টাইপের যে মোশন, সেই মোশনকে আমরা বলি অসিলেশন বা ভাইব্রেশন। ঠিক আছে, সো আমরা বলতে পারি যে when a body moves back and forth repeatedly about its mean position, its motion is called oscillation বা vibration। যখন একটা বস্তু তার সাম্য অবস্থার কে কেন্দ্র করে একবার এদিক সেদিক অসিলেট করে, তার যে গতি, এই গতিকে আমরা বলি স্পন্দন গতি বা কম্পন গতি। এবং এই গতি চলাকালে সে তার যে পর্যায়কাল, সেই পর্যায়কালে অর্ধেক সময় সে সাম্য অবস্থা থেকে একদিকে অসিলেট করে, বাকি অর্ধেক সময় সাম্য অবস্থা থেকে আরেক দিকে অসিলেট করতে থাকে। এই ধরনের গতিকেই আমরা আসলে অসিলেশন ভাইব্রেশন বলি। তো এই টাইপের গতি কই পাওয়া যেতে পারে, যেমন হচ্ছে সিম্পল পেন্ডুলাম, সরল দোলক, সরল দোলকের ক্ষেত্রে এই অসিলেশন বা ভাইব্রেশন হয়। তারপর হচ্ছে টিউনিং ফর্ক, টিউনিং ফর্কের ক্ষেত্রে অসিলেশন বা ভাইব্রেশন হয়। তারপর মোশন অফ স্প্রিং, স্প্রিং এর যে গতি, সেই গতিটাও হচ্ছে কেমন অসিলেশন বা ভাইব্রেশন টাইপের। ঠিক আছে, আমরা সরল দোলক নিশ্চয়ই দেখছি 9-10 বা ইন্টারমিডিয়েটে দেখছি। টিউনিং ফর্ক সবাই দেখছো কিনা আমি জানি না, কিন্তু স্প্রিং তো সবাই দেখার কথা। তো স্প্রিং এর যে গতি সেটা হচ্ছে এরকম অসিলেশন বা ভাইব্রেশন টাইপের। স্যার, হ্যাঁ বলো। টিউনিং ফর্কটা বুঝলাম না, যদি একটু বুঝিয়ে দিতেন। টিউনিং ফর্কটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। টিউনিং ফর্ক, এটা বাংলা হচ্ছে সুর শলাকা। এটার সাহায্যে কি করা যায়, বিভিন্ন কম্পাঙ্কের শব্দ বা সুর তৈরি করা যায়। ঠিক আছে, তোমাকে যদি একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি একটা শব্দ তৈরি করতে বলা হয়, তাহলে এই কাজটা নরমালি আমরা করি হচ্ছে টিউনিং ফর্কের মাধ্যমে। Simple harmonic motion. Let us discuss about SH. তোমরা কি সাউন্ড শুনতে পাও? জি স্যার, শোনা যায়। Observe this simple pendulum. The resting position of the bob is এখানে যে ছবিটা দেখাচ্ছে এটা হচ্ছে একটা সিম্পল পেন্ডুলামের ছবি। known as mean position. One complete to and fro movement of pendulum about its mean position is known as an oscillation or vibration. Observe these points in simple pendulum. Simple pendulum oscillates about its mean position. Acceleration and displacements are in opposite directions. Acceleration should always be directed towards its midpoint. In other words, the above are the conditions for a body to be in SHM. Definition of SHM. A body is said to be in simple harmonic motion if it moves to and fro about its mean position such that at any point its acceleration is directly proportional to its displacement in magnitude, but opposite in direction and is directed always towards the mean position. Mechanical wave.
sound wave. In this example, a mechanical wave, like sound wave, propagates as a result of simple harmonic oscillations of the particles of the medium. Projection of a particle performing uniform circular motion on a circumference of the circle makes same displacement in same intervals of time, t. Vibrations of a tuning fork. In this example, এই যে এখন হচ্ছে টিউনিং ফর্ক দেখতে পাচ্ছ, এই টাইপের একটা শেপ থাকে, সেটাকে আমরা যদি একটা হাতুড়ি দিয়ে বাড়ি দেই তাহলে সেখান থেকে সাউন্ড তৈরি হয়। তো বিভিন্ন টিউনিং ফর্কের থেকে বিভিন্ন ধরনের সাউন্ড তৈরি হয়, এবং টিউনিং ফর্কের যে বাহুগুলো থাকে সেই বাহুগুলো ওই সাউন্ড যখন হয় তখন এই যেখানে যে ওয়ে দেখানো হয়েছে এই ওয়েতে কম্পিত হয়। the vibrations of a tuning fork oscillates about its mean position. That is, by the definition, its vibrations are in SHM. Oscillations of a liquid column in a U-tube. In this example, in U-tube, liquid oscillates about its mean position. That is, its oscillation is in SHM. These are different examples of SHM. The following are the conditions for a body to be in SHM. 1. The motion should be periodic about a fixed point. 2. Acceleration and displacements should always be in opposite directions. 3. The acceleration should always be directed towards the fixed mean position. সো টিউনিং ফর্কের আইডিয়াটা বুঝতে পারছো? টিউনিং ফর্ক কি? এটা বাংলা হচ্ছে সুর শলাকা। ইয়েস স্যার। তো ওইখানে এতক্ষণ যে জিনিসটা বলতেছিল SHM মানে হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, ঠিক আছে, বা এটাকে অনেক সময় সিম্পল হারমোনিক অসিলেশনও বলা হয়। তো এটা বাংলা হচ্ছে সরল সন্দিত স্পন্দন। তোমরা নিশ্চয়ই ইন্টারমিডিয়েটে পড়ছো এটা, সরল সন্দিত স্পন্দন। তো এটি কি? এটা হচ্ছে এরকম যে যদি কোনো একটা অসিলেশন এমন হয় যে অসিলেটিং বডিটা একটা রেস্টোরিং ফোর্স এক্সপেরিয়েন্স করে, দ্যাট মিন্স ধর একটা স্প্রিং যে অবস্থায় আছে সেই স্প্রিংটাকে আমি টেনে বড় করলাম, তাহলে স্প্রিংটা যখন আমরা টেনে বড় করি স্প্রিংটা কি মানে বড়ই থাকতে চায় না আগের অবস্থানে ফেরত আসতে চায়? আগের অবস্থানে ফিরে আসতে চায়। তার মানে স্প্রিংকে আমি যখন একটা বল দিয়ে, যে কোনো একটা বল দিয়ে স্প্রিংটাকে প্রসারিত করলাম, তখন কি হয়, স্প্রিং চায় আগের অবস্থানে ফেরত আসতে, এবং আগের অবস্থানে ফেরত আসতে স্প্রিংকে কি আমার ধাক্কা দিতে হয় না ও একাই চলে আসে? ও একাই চলে আসে। একাই চলে আসে। তার মানে ওর মধ্যে একটা রেস্টোরিং ফোর্স তৈরি হয়। আমি যে বল দিয়ে ওটাকে টানছি সেই বলের সমান একটা বল ওই স্প্রিং এর মধ্যে তৈরি হয়, যে স্প্রিংটা ওই বল দিয়ে আগের অবস্থানে ফেরত আসতে চায়। তো ওই বলটাকে যেটা স্প্রিং এর মধ্যে তৈরি হয় সেই বলটাকে বলা হয় রেস্টোরিং ফোর্স বা প্রত্যয়নী বল। সো কোন একটা অসিলেটিং বডির বা কোন একটা কম্পিত বস্তুর কম্পন যদি এমন হয় যে সেটা মধ্যে একটা কি তৈরি হয়, একটা রেস্টোরিং ফোর্স তৈরি হয়, বা সেটার মধ্যে একটা প্রত্যয়নী বল তৈরি হয়, কখন? when it is displaced from its equilibrium position, যখন এটাকে তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে সরানো হয়। কোন একটা ইকুইলিব্রিয়াম বা মিন পজিশন বা সাম্য অবস্থান থেকে যখন একটা অসিলেটিং বডিকে করা হয়, সরানো হয়, ডিসপ্লেস করা হয়, তখন কি হয়, ওর মধ্যে এক ধরনের প্রত্যয়নী বল তৈরি হয়, যে বলটা ওইটাকে আগের অবস্থানে ফেরত নিয়ে আসতে চায়, ঠিক আছে। এবং এই যে প্রত্যয়নী বল তৈরি হচ্ছে, রেস্টোরিং ফোর্স ইজ প্রপোর্শনাল টু দা ডিসপ্লেসমেন্ট, রেস্টোরিং ফোর্সটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের সাথে সমানুপাতিক। দ্যাট মিন্স F is proportional to X। এটাও তোমরা বাস্তব লাইফে বুঝতে পারবা, যখন একটা স্প্রিংকে বেশি জোরে টান দাও তখন ওটা কি, ওটা আমাদের বেশি বল তৈরি হয় না?
স্যার আরেকবার রিপিট করবেন স্যার। বললাম যে একটা স্প্রিং কে তুমি যদি বেশি ডিসপ্লেস করো, মানে বেশি জোরে টান দাও, তাহলে কি ওটার মধ্যে বেশি বল তৈরি হয় না? জি স্যার। মানে ধরো বেশি প্রসারিত করলা, বেশি প্রসারিত করলে কি হবে, ওটার মধ্যে বেশি বল তৈরি হবে, যে বল দিয়ে সে আগের অবস্থানে ফেরত আসতে চাইবে। আবার যদি এমন হয় যে স্প্রিং কে তুমি অল্প একটু প্রসারিত করলা বা সংকুচিত করলা, তখন তার মধ্যে অল্প একটু বল তৈরি হবে। তো এই জন্য বলা হয় দ্য রেস্টোরিং ফোর্স ইজ প্রপোর্শনাল টু দা ডিসপ্লেসমেন্ট। রেস্টোরিং ফোর্স হচ্ছে ডিসপ্লেসমেন্টের সাথে সমানুপাতিক। আচ্ছা, সো এইরকম একটা কন্ডিশন যদি হয়, মানে কন্ডিশনটা কি, সিম্পল হারমোনিক মোশনের কন্ডিশনটা কি, রেস্টোরিং ফোর্স ইজ প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট। রেস্টোরিং ফোর্স এটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের সাথে সমানুপাতিক হবে। এইটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে শর্ত, যে যখন আমরা একটা অসিলেটিং বডিকে তার মিন পজিশন থেকে ডিসপ্লেস করব, তখন তার মধ্যে একটা রেস্টোরিং ফোর্স তৈরি হবে, এবং এই রেস্টোরিং ফোর্সটা ডিসপ্লেসমেন্টের সাথে সমানুপাতিক। দ্যাট মিন্স ডিসপ্লেসমেন্ট যদি বেশি হয়, রেস্টোরিং ফোর্স তো বেশি হবে, ডিসপ্লেসমেন্ট যদি কম হয়, তাহলে রেস্টোরিং ফোর্স তো কম হবে। এই ধরনের যে মোশন, এই মোশনকে আমরা বলি সিম্পল হারমোনিক মোশন, আর এই ধরনের সিস্টেমকে আমরা বলি সিম্পল হারমোনিক অসিলেটর। এই যে রেস্টোরিং ফোর্স হচ্ছে এফ, আর এক্স হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট, তারপরে এফ ইজ প্রপোর্শনাল টু এক্স। ঠিক আছে, এফ ইজ প্রপোর্শনাল টু এক্স। এখানে একটা মাইনাস চিহ্ন আছে, মাইনাসটা কেন আসছে সেটা আমি বলতেছি, কিন্তু আপাতত এইটুকু আমরা জানি যে এফ হচ্ছে এক্স এর সাথে সমানুপাতিক, এফ ইজ প্রপোর্শনাল টু এক্স। আচ্ছা, এরকম এক্সাম্পল কই হতে পারে, সেটা হচ্ছে মোশন অফ স্প্রিং, স্প্রিং এর মোশন, এটা একজন এক্সাম্পল। তারপর অসিলেশনস অফ এ ফ্লোটিং সিলিন্ডার, এক ধরনের ফ্লোটিং সিলিন্ডার আছে, সেগুলো যে ধরনের অসিলেট করে সেগুলো হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের এক্সাম্পল এর মধ্যে পড়ে। তারপর বাচ্চারা ওই প্লেগ্রাউন্ডে খেলে না, সুইঙ্গিং করে না, ওই একটা দোলনা টাইপের আছে না, এই দিক সেই দিক যায়, ধাক্কা দিতে হয়, তো ওই টাইপের দোলনাও হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের এক্সাম্পল। সিম্পল পেন্ডুলাম সিম্পল হারমোনিক মোশনের এক্সাম্পল। তারপরে যখন কোনো ওয়্যারের মধ্য দিয়ে এসি কারেন্ট প্রবাহিত হয়, তখন ইলেকট্রন যেভাবে যায় সেটা হচ্ছে এসি কারেন্ট, এসি সরি সিম্পল হারমোনিকের এক্সাম্পল। আচ্ছা, সো আমরা দেখলাম যে মেইন কন্ডিশনটা কি, এফ ইজ প্রপোর্শনাল টু এক্স, যেখানে এফ হচ্ছে স্টোরিং ফোর্স আর এক্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এখন এখানে একটা মাইনাস চিহ্ন আছে, এই মাইনাস চিহ্নটা কেন হইলো, এটা একটু আমাদের বুঝতে হবে বা এটা একটু বোঝা দরকার। হ্যাঁ মাসুদ জানা, বলো। মাসুদ জানা হ্যান্ড রেজ করছো, বলো কিছু বলতে চাও? স্যার ইলেকট্রনের গতিটা যে হারমোনিক মোশন বললেন না, এটা বুঝলাম না। যখন একটা তারের মধ্য দিয়ে এসি কারেন্ট প্রবাহিত হয়, হ্যাঁ। তখন কারেন্ট কারেন্ট প্রবাহিত মানে কি, কারেন্ট প্রবাহিত মানে হচ্ছে সেখান দিয়ে ইলেকট্রনের ফ্লো হচ্ছে। হ্যাঁ। এসি এসি কারেন্টের ফ্লোটা কেমন, এসি কারেন্টের ফ্লো হচ্ছে এরকম, তাই না? হ্যাঁ। অল্টারনেটিভ কারেন্টের ফ্লো এরকম। তো একটা ইলেকট্রন যখন এই এই পথে চলাচল করে, তখন তার যে গতি, সেই গতিটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের টাইপের গতি। ঠিক আছে, সে সাম্য অবস্থান থেকে একবার আহ একদিকে ডিসপ্লেস হয়, আরেকবার আরেকদিকে ডিসপ্লেস হয়। ঠিক আছে, জি। স্যার আমাদের কি সম্পূর্ণটাই মুখস্থ করা লাগবে? মুখস্থ কেন করা লাগবে, তুমি কি বুঝতেছো না? হ্যাঁ বুঝতেছি, মানে পুরোটাই কি দেওয়া লাগবে নাকি সেটা জিজ্ঞেস করলাম। কোথায়? মানে পরীক্ষার মধ্যে। পরীক্ষার মধ্যে তোমাদের মিড টার্মে যে পরীক্ষা হবে সেখানে কি আসতে পারে, সেখানে আমি তোমাকে বলছিলাম যে দুই টাইপের কোশ্চেন হবে, একটা হচ্ছে গুগল ফর্মে আর একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। তো তুমি যদি ভালো মতো বুঝতে পারো, তাহলে একটু পড়াশোনা করলে তোমার হয়ে যাবে। ঠিক আছে, ফিজিক্সের ক্ষেত্রে আমি বলি, বা ইঞ্জিনিয়ারিং পুরাটার ক্ষেত্রে আসলে এই কথাটা বলা, যে ইঞ্জিনিয়ারিং বা ফিজিক্স এই জিনিসগুলা বা ম্যাথ এগুলো মুখস্থ করার কখনো চেষ্টা করবে না, বোঝার চেষ্টা করবে, বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা, দেখবা যে এগুলা খুব সহজ হয়ে গেছে তোমাদের জন্য। ওকে স্যার। আচ্ছা, এই যে একটা স্প্রিং,
সেই স্প্রিংটা ইনিশিয়ালি এই পজিশনে ছিল, এটা তার হচ্ছে কি পজিশন, সাম্য অবস্থা বা মিন পজিশন। সেই স্প্রিংটাকে আমি কি করলাম, টান দিচ্ছি, টেনে এতটুকু ডিসপ্লেস করছি, মানে এক্স পরিমাণ ডিস্টেন্স হচ্ছে তাকে প্রসারিত করছি। তো স্প্রিং এর মধ্যে কি তৈরি হবে, একটা প্রত্যয়নী বল তৈরি হবে, যে বলটা কি চাইবে সেটাকে আগের দিকে ফেরত নিয়ে আসছে। তাহলে স্প্রিং এর মধ্যে যে প্রত্যয়নী বল তৈরি হচ্ছে, সেই প্রত্যয়নী বলটা আমি তো তাকে এইদিকে নিয়ে আসছি, কারণ তার ডিসপ্লেসমেন্ট হয়েছে এই বরাবর, এখানে ছিল সে, তাকে আমি এখানে নিয়ে আসছি, তার মানে তার ডিসপ্লেসমেন্ট হয়েছে এই দিকে। তো কিন্তু তার মধ্যে যে বলটা তৈরি হবে, সেই বলটা কি এই দিকে হবে না ওই দিকে হবে, সেই বলটা তাকে কোন দিকে নিয়ে যেতে চাইবে, বিপরীত দিকে। বিপরীত দিকে, দিকে। হ্যাঁ, তাহলে তার মধ্যে যে বলটা তৈরি হবে সেই বলটা চাইবে উল্টা দিকে নিয়ে যেতে। তো এইখান থেকে আমরা দেখতে পাই না যে এফ আর এক্স একটা অপোজিট ডিরেকশন, ঠিক আছে। আবার একইভাবে আমি যদি স্প্রিংকে সংকুচিত করি, সংকুচিত করে এখানে নিয়ে আসলাম, তার মানে আমার ডিসপ্লেসমেন্ট হয়েছে সেক্ষেত্রে এইদিকে আমার ডিসপ্লেসমেন্ট হয়েছে, কিন্তু এর মধ্যে যে বল তৈরি হবে, বলটা চাইবে তাকে আগে অবস্থানে নিয়ে যেতে, তার মানে বল তৈরি হবে তখন আবার এইদিকে, কারণ এই ক্ষেত্রে এক্স আর এফ একটা অপোজিট ডিরেকশন। সো এই জন্য বলা হয় এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। স্যার আরেকবার প্লিজ একটু বুঝান। আমি যেটা বললাম যে একটা স্প্রিং কে যখন আমরা প্রসারিত করি, তখন স্প্রিংটা কি হয়, ডান দিকে চলে আসে। তো ডান দিকে তার হচ্ছে কিসের ডিরেকশন থাকে, এক্স এর ডিরেকশন, মানে ডিসপ্লেসমেন্টের ডিরেকশন থাকে এই ডান দিক বরাবর। কিন্তু এর মধ্যে যে প্রত্যয়নী বল তৈরি হয়েছে, সেই বলটা চাইবে একে আগের অবস্থানে ফেরত নিয়ে যেতে, মানে আগের অবস্থানে যদি সে চাইতে চায়, তার যে বল তৈরি হয়েছে সেই বলের ডিরেকশন হবে বাম দিকে, মানে এক্স এর অপোজিট দিকে, ঠিক আছে। সো এখান থেকে আমরা বলতে পারি এফ আর এক্স হচ্ছে একটা অপোজিট। ওকে স্যার, হ্যাঁ। আবার যদি আমি সংকুচনের কথা চিন্তা করি, যে আমরা স্প্রিংটা সংকুচিতও হতে পারে, স্প্রিংটা যদি আমরা সংকুচিত করি তখন কি হবে, স্প্রিংটা এই দিক বরাবর আমি তার সংকুচন করলাম, তার মানে তখন আমার এক্স এর ডিরেকশন হচ্ছে এই দিক বরাবর। কিন্তু সেক্ষেত্রেও যে প্রত্যয়নী বল তৈরি হবে, সেই প্রত্যয়নী বল চাইবে কি এই উল্টা দিক বরাবর আসতে, তার মানে সেক্ষেত্রে আমার এফ আর এক্স একটা অপোজিট ডিরেকশন, ঠিক আছে। হ্যাঁ স্যার। স্যার দুই ক্ষেত্রেই তো অপোজিট হলো। হ্যাঁ, দুই ক্ষেত্রে অপোজিট হবে। তো ওই যে দ্বিতীয়টা স্যার মাইনাস এক্স হবে না? হ্যাঁ, দুইটার ক্ষেত্রেই মাইনাস এক্স হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখানে মাইনাস এক্স লিখে নাই, কিন্তু মানে এটা মাইনাস এক্স হবে। হ্যাঁ হ্যাঁ ওইটাই। আচ্ছা, সো রেস্ট্রেইন ফোর্স F is proportional to minus x। আচ্ছা, সো প্রপোর্শনাল চিহ্নটা যদি আমরা এখন সরিয়ে দেই, তাহলে সেখানে একটা কি আসবে, একটা কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্টকে আমরা বলতেছি k, ঠিক আছে, বা স্প্রিং কনস্ট্যান্ট। প্রপোর্শনাল চিহ্নটাকে সরিয়ে দিলে এখানে একটা কনস্ট্যান্ট আসবে, যে কনস্ট্যান্টকে আমরা বলবো স্প্রিং কনস্ট্যান্ট। তো এই স্প্রিং কনস্ট্যান্ট জিনিসটা কি, এটা আমাদের একটু বুঝতে হবে। হোয়াট ইজ স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং ধ্রুবক, এই জিনিসটা আসলে কি। তো স্প্রিং ধ্রুবক এটা যদি আমরা লিখি k is equal to কি হবে, k is equal to f divided by x, ঠিক আছে। k is equal to f divided by x, তাহলে কোন একটা স্প্রিং কনস্ট্যান্টকে বের করার জন্য ফর্মুলা কি, f divided by x। এখন চিন্তা করো যে তোমার কাছে দুই ধরনের স্প্রিং আছে, একটা স্প্রিং হচ্ছে এরকম যে তোমার স্ট্যাপলারের মধ্যে এক ধরনের স্প্রিং থাকে না, দেখছো কখনো স্ট্যাপলারের ভিতরে একটা স্প্রিং থাকে। জি স্যার। তো ধরো সেই যে একটা স্প্রিং, আরেকটা স্প্রিং আমি যদি চিন্তা করি যে বাইকের মধ্যে এক ধরনের স্প্রিং থাকে না, বাইকের সামনে, সেই এক ধরনের স্প্রিং। এখন আমাকে বলো যে ধরো তোমাকে একটা স্ট্যাপলার স্প্রিং দেওয়া হলো আর একটা বাইকের স্প্রিং দেওয়া হলো, তো দুইটার ক্ষেত্রেই তুমি যদি দুইটাকে দৈর্ঘ্য 1 মিটার করে বাড়াইতে চাইতেছো, তাহলে মানে দুই ক্ষেত্রে কি তোমার বল সমান লাগবে? না স্যার, তাহলে কোন ক্ষেত্রে বেশি লাগবে? বাইকের বাইকের ক্ষেত্রে বল বেশি লাগবে। তো দুই ক্ষেত্রে যেহেতু এক্স হচ্ছে সমান, তার মানে আমার দেখতে পাচ্ছি যে বাইকের ক্ষেত্রে আমার ফোর্সের মান বেশি আর স্ট্যাপলারের ক্ষেত্রে আমার ফোর্সের মান কম। তাহলে সেক্ষেত্রে আমি কি বলতে পারি, বাইকের ক্ষেত্রে আমার কে এর মান বেশি, তাই না? জি স্যার।
আচ্ছা, হ্যাঁ। আর স্টাপ্লাই এর ক্ষেত্রে কে এর মান হচ্ছে কম। তার মানে এখান থেকে আমি যেটা বুঝতে পারতেছি যে বাইকের ক্ষেত্রে আমার কে এর মান বেশি আর স্টাপ্লাই এর ক্ষেত্রে কে এর মান কম। তার মানে কি, যে কে এটা কি মূলত ধ্রুবক না? হ্যাঁ, কে এটা মূলত ধ্রুবক, কিন্তু সেটা একটা নির্দিষ্ট স্প্রিং এর ক্ষেত্রে ধ্রুবক। আমি তো দুইটা স্প্রিং এর কথা নিয়ে কথা বলতেছি। আচ্ছা, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা স্প্রিং এর ক্ষেত্রে কে এর মান বেশি আর একটা স্প্রিং এর ক্ষেত্রে কে এর মান কম। এখন বলো, যে স্প্রিং এর ক্ষেত্রে কে এর মান বেশি সেটা কেমন স্প্রিং? সেটা ভারী হবে। ভারী হবে বা অনেক শক্ত স্প্রিং হবে, অনেক টাইট টাইপের একটা স্প্রিং হবে। সেটাকে মানে সংকুচিত বা প্রসারিত, ঘরে কে আইলো? সংকুচিত বা কে প্রসারিত আইছে? আস্তে। এই যে সাদ, আচ্ছা। তুমি তো সিআর, তোমাকে তো এই ব্যাপারগুলো তোমারই খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো একটা স্প্রিং কে আমি যদি সংকুচিত বা প্রসারিত করতে চাই, সেক্ষেত্রে যদি বল বেশি লাগে, তার মানে আমি বুঝতে পারবো সেটা হচ্ছে একটা স্ট্রং বা শক্তিশালী স্প্রিং। এবং শক্তিশালী স্প্রিং এর ক্ষেত্রে কে এর মান সবসময় বেশি হয়। দ্যাট মিনস স্প্রিং কনস্ট্যান্টের মান বেশি হয়। আর যে স্প্রিং এর ক্ষেত্রে আমার ফোর্সের মান কম লাগে, দ্যাট মিনস কে এর মান সেক্ষেত্রে কম হয়, তাহলে সেই টাইপের স্প্রিং হচ্ছে উইক স্প্রিং, ঠিক আছে, বা দুর্বল স্প্রিং। ঠিক আছে, তাহলে স্প্রিং কনস্ট্যান্ট জিনিসটা দ্বারা আমরা কি বুঝি? স্প্রিং কনস্ট্যান্ট এই জিনিসটা দ্বারা বুঝি যে কোন একটা স্প্রিং কত বেশি স্ট্রং বা কত বেশি উইক। যদি স্প্রিং কনস্ট্যান্টের মান বেশি থাকে তাহলে সেগুলা স্ট্রং স্প্রিং, আর স্প্রিং কনস্ট্যান্টের মান যদি কম থাকে তাহলে সেগুলা উইক স্প্রিং। ঠিক আছে, স্যার এটা কি পুরোপুরি ফোর্সের উপর ডিপেন্ড করে? যদি তুমি সেম পরিমাণ ডিসপ্লেসমেন্ট করো তাহলে তো ফোর্সের উপর ডিপেন্ড করবে। আবার তো এমনও হতে পারে যে ধরো তোমার মানে ডিসপ্লেসমেন্ট, তুমি এমনও করতে পারো যে আরেকটা ব্যাপারে তুমি চিন্তা করতে পারো যে ধরো দুইটা ক্ষেত্রেই তুমি সমান পরিমাণ বল প্রয়োগ করলা, তাহলে সেক্ষেত্রে কি হবে? তো বাইকের স্প্রিং এও যে পরিমাণ বল প্রয়োগ করলা, তারপর হচ্ছে স্টাপ্লাইট সেক্ষেত্রে সেক্ষেত্রে একই সেক্ষেত্রে ডিস্টেন্সটা ম্যাটার হবে। ডিস্টেন্সটা ম্যাটার হবে, তাই না? সেক্ষেত্রে কোনো এক জায়গায় ডিস্টেন্স বেড়ে যাবে, এক জায়গায় ডিস্টেন্স কমে যাবে। ঠিক আছে। আচ্ছা, সো এগুলা হচ্ছে মানে একটা স্প্রিং কনস্ট্যান্টের ফিজিক্যাল সিগনিফিকেন্স। অনেক সময় পরীক্ষা আসতে পারে যে একটা স্প্রিং কনস্ট্যান্ট এটা ফিজিক্যালি কি মিন করে, বা স্প্রিং কনস্ট্যান্টের ফিজিক্যাল সিগনিফিকেন্স কি। বা অনেক সময় এরকম আসতে পারে যে আচ্ছা এখন আমাকে একটু বলো তো স্প্রিং কনস্ট্যান্ট এটার ইউনিট কি হবে? নিউটন বাই মিটার। নিউটন বাই মিটার। নিউটন মিটার ইনভার্স 1। আচ্ছা, কারো ওখান থেকে খুব নয়েজ হচ্ছে। এখন ঠিক আছে। আচ্ছা, সো নিউটন পার মিটার, ঠিক আছে। তো অনেক সময় এরকম আসতে পারে যে কোন একটা স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট যদি 500 নিউটন পার মিটার হয়, তাহলে এটা দ্বারা কি মিন করে? তখন বলতে হবে যে আমি যদি ওই স্প্রিং এর 1 মিটার এক্সটেন্ড করতে চাই, 1 মিটার প্রসারিত করতে চাই, তাহলে আমার যে পরিমাণ বল লাগবে সেটা হচ্ছে 500 নিউটন। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। তো এইখানে যে আমরা সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে যে জিনিসটা পড়লাম, এই জিনিসটা মূলত একটা ল এর সাথে মিল মিল মিলে যায়। সেটা হচ্ছে কোন ল? হুকের সূত্র। হুকের সূত্র কি ছিল? যে যে কোন একটা নির্দিষ্ট স্থিতিস্থাপক সীমার মধ্যে, একটা ইলাস্টিক লিমিটের মধ্যে পীড়ন বিকৃতি সমানুপাতিক। স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেইন। তো পীড়ন হচ্ছে এক ধরনের বল, আর বিকৃতি হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন বা কোন একটা জিনিসের পরিবর্তন। তো এখানে এফ হচ্ছে এক ধরনের বল আর এক্স হচ্ছে একটা মানে দৈর্ঘ্যের পরিবর্তন। তো জিনিসটা কাছাকাছি, মানে একই জিনিস প্রায়, যেটাকে হুকের সূত্রের সাথে এই জিনিসটাকে করা যায়, মানে মিল বলা যায়। এখানেও পীড়ন বিকৃতি দুই জিনিস হয়, এবং হুকের সূত্রে যেটা ছিল যে পীড়ন আর বিকৃতির সমানুপাতিক, এইখানেও সেম টাইপের জিনিস আছে যে ফোর্স ইজ প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট। আর ফাইনালি একটা কথা বলি যে সিম্পল হারমোনিক মোশন, এটা আমাকে একটু বলো তো যে সিম্পল হারমোনিক মোশন এটা কি পিরিয়ডিক মোশন কিনা? সিম্পল হারমোনিক মোশন এটা কি পর্যায় গতি কিনা? জি স্যার, পর্যায় গতি।
পর্যায় গতির সংজ্ঞা কি জি, ছিল, মানে শর্ত কি ছিল? স্যার একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে। হ্যাঁ, একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করবে। তো এখানেও ওই সেম জিনিসটাই হয় সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে, যে এটা হচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্ট যদি আমি চিন্তা করি, যে কোনো একটা মেইন পজিশনকেই যদি আমি চিন্তা করি, তাহলে মেইন পজিশনকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করে। সো সিম্পল হারমোনিক মোশন হচ্ছে ভালো আছেন স্পেশাল কেস অফ পুনম পিরিয়ডিক মোশন। যাইবেন গা শিপন, বলজান এই তোমাদের এই ব্যাপারগুলো একটু কেয়ারফুল হইতে হবে, ঠিক আছে? তোমরা যখন কথা বলবা তখন ছাড়া বাকি সময় ইগুলা মাইক্রোফোন গুলা মিউট করে রাখবা। আচ্ছা, সিম্পল হারমোনিক মোশনে ক্যারেক্টারিস্টিক্স গুলা কি কি? ঠিক আছে, অনেক সময় আমাদের ক্যারেক্টারিস্টিক্স গুলা মুখস্থ করতে হয়, কিন্তু আজকে আমরা এমন ভাবে পড়বো যেন আমাদের ক্যারেক্টারিস্টিক্স গুলা মুখস্থ করতে না হয়, তুমি নিজে থেকেই ক্যারেক্টারিস্টিক্স লিখতে পারো। আচ্ছা স্যার স্প্রিং এর চিত্রের যে মানে ডাইনে একটা চিত্র দেখাইছে স্যার, এটা একটু বুঝাইলে মানে বুঝি নাই স্যার। এটা একই জিনিস, এটাকে তুমি যদি ঘুরায় দাও তাহলে এটা হবে, মানে এটা তো হচ্ছে পাশাপাশি আছে, এটাকে যদি তুমি উল্টায় দাও তাহলে দেখো এই জিনিসটা চলে আসবে। জিনিসটা কেমন, যে ধরো এই একটা স্প্রিং এই অবস্থায় আছে, হ্যাঁ, তো তুমি তার মধ্যে একটা নির্দিষ্ট ভর মানে এই স্প্রিংটা এখানে আছে, হ্যাঁ, তো এইটার মেইন পজিশন হচ্ছে এই পজিশন গুলা, ঠিক আছে, এই পজিশন গুলা তার মেইন পজিশন। এখন তুমি স্প্রিংটাকে যদি টানো, ঠিক আছে, প্রসারিত করো, তখন সে কি করবে, এই পর্যায়ে চলে আসবে। তারপর তাকে যদি ছেড়ে দাও, সে কি এখানে গিয়ে থেমে যাবে? সে কিন্তু এখানে থামবে না, সে হচ্ছে এই পর্যায়ে চলে যাবে, এইখানে চলে যাবে। এই জন্যই দেখাইছে যে আমি স্প্রিংটাকে যখন এই স্প্রিংটা কি করে, এই মেইন পজিশনকে কেন্দ্র করে সে কি করে, অসিলেট করতে থাকে, ঠিক আছে। আর এইখানে একটা বৃত্তীয় গতি বা একটা তাহলে কি বলে, রোটেশনাল মোশনের সাথে এটা একটা সম্পর্ক দেখাইছে, যে এই পজিশনটা যদি এইটা হয়, আমি যদি এটাকে টেনে বড় করি তাহলে তার বিভিন্ন পজিশন কোনগুলা হবে, এই জিনিসগুলা দেখানো হচ্ছে। তো এইটা আমরা পড়বো সামনে, ঠিক আছে, সামনে আমরা পড়বো, যার কারণে আমি এখন আর বলি নাই। তারপরে এখানে এই যে বি সমান সমান শূন্য, এ সমান সমান ডাউন, এই জিনিসগুলো আমরা সামনে পড়বো, যে একটা সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে কোন পজিশনে তার ভেলোসিটি কত হয়, কোন পজিশনে তার আর অ্যাক্সিলারেশন কত হবে, সেই জিনিসগুলো আমরা সামনে দেখবো। এখন এখানে দেখে মানে দেখে তোমাদের কঠিন মনে হবে, কিন্তু সামনে যখন আমরা পড়বো তখন তোমাদের অনেক ইজি মনে হবে। আচ্ছা, সো আমরা একটু ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখি। তো ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে প্রথম যেটা, যে বলো সিম্পল হারমোনিক মোশন এটা কি পিরিয়ডিক মোশন? হ্যাঁ, তো আমরা তাহলে বলতে পারবো যে প্রথম শর্ত প্রথম বৈশিষ্ট্য যে সিম্পল হারমোনিক মোশন ইজ আ পিরিয়ডিক মোশন। আচ্ছা, তারপর আমরা জানি যে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে কি হয়, যে এটা কি করে, মেইন পজিশনকে কেন্দ্র করে এদিক ওদিক ঘুরলে, তাই না? তার মানে আমরা বলতে পারি যে একটা নির্দিষ্ট টাইম ইন্টারভাল পর পর এর গতি মানে এর মোশনটা অপোজিট হয়ে যায় না? মানে একটা নির্দিষ্ট সময় পরে সে হচ্ছে কি করে, মেইন পজিশনে একদিকে চলে যায় আবার আরেক দিকে চলে যায়, তার মানে কি, তার গতি কি হয়ে যায়, অপোজিট হয়ে যায়। তো এই জন্য বলা যায় একটা পার্টিকুলার টাইম ইন্টারভাল বা একটা নির্দিষ্ট টাইম পরে তার মোশন বিকামস অপোজিট, তার গতিটা বিপরীত দিকে হয়ে যায়। এবং ইটস মোশন ইজ অ্যালং আ স্ট্রেট লাইন, এর মোশন সবসময় কি হয়, সরল রেখা বরাবর হয়। তারপরে আমরা জানি যে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে কন্ডিশন কি, এফ ইজ প্রপোর্শনাল টু এক্স, ফোর্স হচ্ছে ডিসপ্লেসমেন্টের সাথে সমানুপাতিক। এখন ফোর্স মানে কি, ফোর্স মানে হচ্ছে বল ইনটু ত্বরণ, তাই না? ফোর্স হচ্ছে বল ইনটু ত্বরণ। আচ্ছা, একটা মিনিট, আমি একটু ফোনটা রিসিভ। এই সাদ, আজকে মানুষ অনেক বেশি, সবাই গ্রুপে জয়েন করার জন্য বলে দিও।
রাশেদ এন্ড মুফাজ্জল, মাইক্রোফোনটা একটু মিউট করে রাখো। সরি, একটা ফোন আসছিল। তো যেটা বলছিলাম যে আমরা স্যার জানি যে কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ হ্যাঁ একটা কোশ্চেন ছিল স্যার, এই যে এখানে 3 নম্বর যে পয়েন্টটা আছে, ইটস মোশন ইজ অ্যালং এ স্ট্রেট লাইন। তো স্যার এটা তো স্প্রিং এর বেলায় মানে স্ট্রেট লাইনে হয়, বাট ওই যে দোলক ঘড়ি যে আছে স্যার, ওই ক্ষেত্রে তো তার স্যার একটু কার্ভ আকারে হয়, মানে গোলাকার। মা, তুমি যদি ইসের কথা বলো যে এই হ্যাঁ দোলক, জি স্যার। পেন্ডুলামের কথা, তাই তো? হ্যাঁ হ্যাঁ এই গতিটা কিন্তু সবসময় এই বরাবর, তাই না? তার যে মোশন হচ্ছে সেটা কিন্তু সবসময় এই বরাবরই হচ্ছে। এই জন্যই বলে স্ট্রেট লাইন বরাবর। স্যার এটা আর একটু মানে গোলাকার হয় না, এই যে মানে লাইনটা মানে উপরের দিকে উঠা যায়, এরপরে স্যার আবার নিচের দিকে নামে। স্যার ও বলার চেষ্টা করতেছে যে ইউ আকৃতির হয় আর কি। হ্যাঁ, ইউ আকৃতির, স্যার। হ্যাঁ স্যার বিষয়টা কেমন না, যেটা সরল পথে চলতেছে, মানে এটা এখানে তো কোনো বাধা প্রাপ্ত হচ্ছে না, বিষয়টা কেমন স্যার? না না, মানে তোমরা মানে ও যেটা বলার চেষ্টা করতেছে কি যে স্যার এখানে তো যখন যাবে এটা তো আসলে মানে সোজাসুজি যায় না, তুমি এইটা বলার চেষ্টা করতেছো, তাই তো? জি স্যার, জি স্যার। আচ্ছা, আচ্ছা, এখানে যে জিনিসটা আসলে কাজ করতেছে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো যে আমার তুমি একটা মানে স্ট্রেট লাইন বরাবর গতি, আরেকটা হচ্ছে তুমি মানে কৌণিক গতির কথা যদি চিন্তা করো, এই এই টাইপের যদি চিন্তা করো, তাহলে আসলে ব্যাপারটা কেমনে হয়। এই ক্ষেত্রেও যদি যদি মানে ও যখন এইভাবে যখন চলাচল করে, তখন তুমি ওর যে ডিসপ্লেসমেন্টটা বের করবা, সেই ডিসপ্লেসমেন্টটা কি তুমি কৌণিক ভাবে বের করো নাকি হচ্ছে রৈখিক ভাবে বের করো? মানে ধরো ও এই পজিশনে ছিল, এই পজিশন থেকে সে যখন এখানে গেল, তখন যে তার ডিসপ্লেসমেন্টটা বের করো, যদি যখন একটা বস্তু এরকম অ্যাঙ্গুলার পথে চলবে, তখন কিন্তু আমরা তার কৌণিক ডিসপ্লেসমেন্ট থিটা বের করি, তাই না? কৌণিক ডিসপ্লেসমেন্ট যেটা বলা হয়, কৌণিক সরণ যেটা, সেটাকে আমরা থিটা হিসেবে বলি। কিন্তু সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে যেটা হয় যে আমরা এখানকার ওই থিটাটা কিন্তু কনসিডার করতেছি না, আমরা যেটা চিন্তা করি যে ও এই পজিশনে ছিল, একটু পরে এই পজিশনটাতে গেছে, তারপরে এটা কৌণিক পথে চললেও আমরা সেখান থেকে কি করি, একটা রৈখিক সরণ বের করে ফেলি। মানে এখানে এই 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 পয়েন্টে থাকা যে কথা, এই পয়েন্টে থাকা যে কথা, এটার সাথে রৈখিক পথ যেটা, এই পয়েন্টে থাকা কিন্তু একই কথা। এবং আমরা কিন্তু সবসময় এটাকে এক্স দ্বারাই ডিনোট করি, এখানে কিন্তু থিটা নিয়ে আসি না। বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। তো এই জন্য বলা হয় যে যদি আমরা এরকম করতাম যে এফ ইজ প্রপোর্শনাল টু থিটা, তাইলে সেক্ষেত্রে আমরা ওই রৈখিক সরণটাকে নিতে পারতাম। কিন্তু আমরা কিন্তু কখনো এখানে রৈখিক সরণের ব্যাপারটা নিই না, বা কৌণিক সরণের ব্যাপারটা নিই না, আমরা সবসময় রৈখিক যে সরণ যেটা এক্স, সেটাকেই কনসিডার করতেছি। এবং সেটা আমরা কি লিখতেছি যে এফ হচ্ছে ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। এখান থেকে দুইটা জিনিস বোঝা যায়, যে একটা হচ্ছে এফ আর এক্স একটা একটা অপোজিট, যেটা তোমার এই যে এই 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 পয়েন্টটাতে বলা হয়েছে। আরেকটা জিনিস বলা যায় যে এফ আর এক্স যদি অপোজিট হয়, এফ মানে কি, নিউটনের সেকেন্ড ল অনুযায়ী এফ সমান সমান কি?
স্যার শোনা যায় না তো স্যার। নিউটনের সেকেন্ড ল অনুযায়ী এফ সমান সমান হচ্ছে এম এ মাইনাস এক্স, যেখানে এম হচ্ছে কি, এম হচ্ছে কনস্ট্যান্ট। এম যদি কনস্ট্যান্ট হয় তাহলে এখানে থাকতেছে কি শুধু এ, দ্যাট মিন্স এটা শুধু এর উপর ডিপেন্ড করতেছে, দ্যাট মিন্স অ্যাক্সিলারেশনের উপর ডিপেন্ড করতেছে। তাহলে এটা কেমন বলা যায়, অ্যাক্সিলারেশন ইজ প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট, দ্যাট মিন্স অ্যাক্সিলারেশন ইজ প্রপোর্শনাল টু দা ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, বোঝা গেছে? কিন্তু স্যার এখানে তো এমটা কনস্ট্যান্ট না। এম তো কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট কেন হবে না? এম তো বস্তুর ভর, বস্তুর ভর কি চেঞ্জ হয়? না স্যার। একটা বস্তুর ক্ষেত্রে তার ভর তো কখনো চেঞ্জ হয় না। আমরা যেহেতু সিম্পল হার্মোনিক মোশন নিয়ে কথা বলতেছি, তো আমরা তো একটা স্পেসিফিক বস্তুর মোশন নিয়ে কথা বলতেছি। বস্তু চেঞ্জ হইলে বস্তুর ভর চেঞ্জ হবে, কিন্তু কথা হচ্ছে আমরা যখন একটা মোশনে একটা কোন একটা সিম্পল হার্মোনিক মোশন নিয়ে কথা বলতেছি, তখন তো আমার একটা বস্তুর ভর নিয়ে কাজ করতেছি। তো একটা বস্তুর ভর নিয়ে যখন কাজ করব সেটা তো কনস্ট্যান্ট। ইয়েপ স্যার, আই গট ইট স্যার। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে কি, অ্যাক্সিলারেশন পয়েন্টস টুয়ার্ড দ্য মেইন পজিশন অফ দ্য অবজেক্ট। অ্যাক্সিলারেশনটা, এই যে অ্যাক্সিলারেশনের যে ব্যাপারটা, যদি আমরা এই যে এই দিকের কথা, সিম্পল পেন্ডুলামের কথাও চিন্তা করি, যে এটা হচ্ছে তার মেইন পজিশন, যখন সে এই বরাবর ডিসপ্লেসমেন্ট হয় তখনও সে কি চায়, এই দিকে আসতে। যখন তার এই বরাবর ডিসপ্লেসমেন্ট হয়, দ্যাট মিন্স যখন সে এখানে চলে যায়, তখনও তার অ্যাক্সিলারেশন কোন দিকে থাকে, এই মেইন পজিশনের দিকে। এই জন্য বলা হয়েছে যে অ্যাক্সিলারেশন পয়েন্টস টুয়ার্ডস দ্য মেইন পজিশন অফ দ্য অবজেক্ট। অ্যাক্সিলারেশন সবসময় কি করে, এই অবজেক্টের যে মেইন পজিশন আছে বা সাম্য অবস্থা আছে সেই পয়েন্টের দিকে যেতে চায়। ঠিক আছে, মানে ত্বরণ সবসময় কি সাম্য অবস্থানের অভিমুখী, সাম্য অবস্থানের দিকে সে ব্যাক করে আসতে চায়। তো এইখানে যে পয়েন্ট গুলো আছে বা যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলো কি আমরা মানে লিখতে পারবো না? জি স্যার। ইনশাআল্লাহ। মুখস্থ করতে হবে এগুলা? না স্যার। তোমাদের পরীক্ষায় কিন্তু অনেক সময় এমসিকিউ আসবে। হ্যাঁ, এমসিকিউ তে কিন্তু এই জিনিসগুলা এইভাবে আসে যে অ্যাক্সিলারেশন পয়েন্টস অপোজিট টু দ্য মেইন পজিশন অফ দ্য অবজেক্ট, বা এরকম আসে যে অ্যাক্সিলারেশন ইজ প্রপোর্শনাল টু দ্য ডিসপ্লেসমেন্ট। এটা সত্যি কিনা? ঠিক আছে, তারপরে স্যার, হ্যাঁ বলো। আমাদের কি এগুলো একটু প্র্যাকটিস করানো হবে না, যে এমসিকিউ মানে কোশ্চেন টাইপটা? কোশ্চেন টাইপটা তোমাদের যে ফার্স্ট ক্লাস টেস্ট হবে সেই ক্লাস টেস্টটাও হবে এমসিকিউ টাইপের। আর ফার্স্ট ক্লাস টেস্টের আগে অবশ্যই তোমাদের আমি হয়তো একটা ডেমো ক্লাস টেস্ট নিব, জি জি তোমরা অ্যান্সার করে একটু অভ্যস্ত হবা যে কিভাবে গুগল ফর্মে পরীক্ষা দিতে হয়। জি, থ্যাংক ইউ স্যার। স্যার ক্লাস টেস্ট কি শুধু এমসিকিউ? এটা কোনো শিওর না, বা 15 মার্কসের পরীক্ষা হবে তো এমসিকিউ প্লাস হচ্ছে একটা দুটা ম্যাথ থাকতে পারে। স্যার এখানে ডেরিভেশন গুলো কি এক্সামে আসে? এই যে সিম্পল হারমোনিক মোশন অনেকগুলো ডেরিভেশন আছে। ডেরাইভেশন না ডেফিনেশন কোনটা? হ্যাঁ, দুইটার কথাই বলেন। আচ্ছা, দুইটার কথাই যদি বলো, ফিজিক্যালি যখন পরীক্ষা হইতো তখন এগুলো আসতো, কিন্তু এখন যেহেতু অনলাইনে পরীক্ষা হয়, অনলাইন পরীক্ষাতে তো কিছুটা ওপেন বুক এক্সাম মতো, তাই না? তো তুমি তোমার বাসায় বসে পরীক্ষা দিচ্ছ, তো প্রক্টরিংও করতেছি না। তো সেক্ষেত্রে আমরা মানে ডিরেক্টলি লেকচার শিট থেকে লেখা যায় এরকম কোশ্চেন আসলে দিই না। হ্যাঁ, তোমাকে এমন কোশ্চেনই দেওয়া হয় যে কোশ্চেনটা তুমি চিন্তা করলে, মানে তুমি এই জিনিসগুলো যদি বুঝলে চিন্তা করলেই তুমি অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, এইরকম কোশ্চেনই দেওয়া হয়। তো একেবারে হুবহু সিম্পল হারমোনিক মোশন কাকে বলে, তারপরে হচ্ছে এই টাইপের কোশ্চেন গুলো আসলে ওইভাবে আসে না। আচ্ছা, এখন আমরা কিছু ডেফিনেশন করব, যে ডেফিনেশন গুলো আমাদের আসলে জানা জরুরি এই সিম্পল হারমোনিক মোশনটা বোঝার জন্য। একটা হচ্ছে কেমন, ইকুইলিব্রিয়াম পজিশন বা মিন পজিশন, যে এটা হচ্ছে সেই পয়েন্ট যে পয়েন্টে কি হয় অ্যাক্সিলারেশন সবসময় এই পয়েন্টের দিকে যেতে চায়। তাহলে এই পজিশনটা আসলে এই পজিশনের সংজ্ঞাটা কি, বা এই পজিশনকে কিভাবে ডিফাইন করা হয়? সো ইকুইলিব্রিয়াম পজিশন বা মেইন পজিশন, এটা হচ্ছে ইজ আ পয়েন্ট, এক ধরনের পয়েন্ট যে পয়েন্টে কি হয়,
যখন where an accelerating body experiences zero resultant force, যে পয়েন্টে কোন একটা অসিলেটিং বডি কোন ধরনের রেজাল্টেন্ট ফোর্স, কোন ধরনের বল অনুভব করে না, ওই পজিশনটাকে বা ওই পয়েন্টটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম পজিশন। যে আমি একটা বস্তুকে, ধরো একটা স্প্রিংকে আমি যদি এক জায়গায় ঝুলিয়ে দিলাম, তাহলে সে কি করবে? সে অসিলেট করবে, অসিলেট করতে করতে একটা জায়গায় গিয়ে সে থেমে যাবে। থেমে যাবে কেন? কারণ সে তখন উপরের দিকে বা নিচের দিকে কোনো ধরনের ফোর্স আর সে ফিল করতেছে না। সেই পজিশনটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম পজিশন। ঠিক আছে? এবং ওই পজিশনটা কেন্দ্র করেই সে যখন অসিলেটও করে, সে সবসময় চায় ওই পজিশনে ব্যাক করতে। ঠিক আছে? সবসময় সে ওই পজিশনে ব্যাক করতে চায়। ঠিক আছে? এবং এই জন্যই সে হচ্ছে এরকম অসিলেট করতে থাকে। এবং এটার ক্ষেত্রে যে ব্যাপারটা হয়, যখন ধরো সে এই ইকুইলিব্রিয়াম পজিশনে আছে, তো আমি কি করলাম, ধরো সে ইকুইলিব্রিয়াম পজিশনে আছে এবং আমি কি করছি, আমি যেটা করছি যে ওকে আমি টেনে এই পর্যায়ে নিয়ে আসি, তখন সে কি চায়? সে চায় আগের অবস্থানে ফেরত যাইতে। আগের অবস্থানে ফেরত যাইতে গিয়ে ওর মধ্যে যে এনার্শিয়া আছে, এনার্শিয়া কি, যে অবজেক্ট, যে মানে যে বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা, তো সে যখন এখান থেকে দৌড়িয়ে এইদিকে যাইতে চায়, ওই এনার্শিয়ার কারণে সে এখানে আর থামতে পারে না, না থেমে সে সামনের দিকে চলে যায়। সামনের দিকে যাওয়ার পরে তার মনে হয়, ও আচ্ছা, আমার তো আসলে এখানে থাকার কথা না, আমার থাকার কথা এই মাঝ বরাবর। সে আবার এইদিকে ব্যাক করার চেষ্টা করে। ব্যাক করার যখন চেষ্টা করে, সে তখন আবার এনার্শিয়ার কারণে এখানে না থেমে এই সামনে চলে আসে। এই জন্য সে ক্রমাগত এরকম করে অসিলেট করতে থাকে। একটা পর্যায়ে গিয়ে বাতাসের ফ্রিকশন কি করে, তার আস্তে আস্তে এই অসিলেশনটা কমাইতে 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 এক পর্যায়ে গিয়ে স্থির করে দেয়। তো এই যে এই পজিশনটা হচ্ছে সেই স্থির পজিশন, যে পজিশনে তার মধ্যে উপর বা নিচে কোনো দিক দিয়ে কোনো ধরনের রেজাল্টেন্ট ফোর্স কাজ করে না, যার কারণে সেই অবস্থা এখানে স্থির অবস্থায় থাকে। ঠিক আছে? তো এই টাইপের পজিশনকেই আমরা বলি ইকুইলিব্রিয়াম পজিশন বা মিন পজিশন। বুঝতে পারছো? আচ্ছা, এরপর হচ্ছে অ্যামপ্লিটিউড, বা এর বাংলা হচ্ছে বিস্তার। অ্যামপ্লিটিউডটা কি? যে কোন একটা বস্তু যখন অসিলেট করে, কোন একটা অবজেক্ট যখন অসিলেট করে, তখন সে কি করে, উপর দিকে বা নিচ দিকে ম্যাক্সিমাম কতটুকু তার ডিসপ্লেসমেন্ট হয়, মানে সর্বোচ্চ তার কতটুকু সরণ হয় ইকুইলিব্রিয়াম পজিশন থেকে, তার সরণের সর্বোচ্চ হার কত, মানে সর্বোচ্চ সে কতটুকু সরণ হয়েছে, সাম্য অবস্থা থেকে তার সর্বোচ্চ কতটুকু সরণ হয়েছে, সেটাই হচ্ছে বিস্তার বা অ্যামপ্লিটিউড। এটার এসআই ইউনিট হচ্ছে মিটার। যখন কি হচ্ছে, এই যে আমি যদি এখানে চিন্তা করি, যে এখানে যাতে চিন্তা করি তার সর্বোচ্চ সরণ কতটুকু হয়েছে এইখান থেকে এই পর্যন্ত, তাহলে এইটুক তার হচ্ছে বিস্তার, বা এই দিক বরাবর তার সর্বোচ্চ কত সরণ হয়েছে সেটা হচ্ছে তার বিস্তার। ঠিক আছে? ডান বা বাম বা উপর বা নিচ বরাবর কোন একটা অসিলেটিং বডির সর্বোচ্চ পরিমাণ যে ডিসপ্লেসমেন্টটা হয় ইকুইলিব্রিয়াম পজিশন থেকে, সেটাই হচ্ছে তার অ্যামপ্লিটিউড বা বিস্তার। অ্যামপ্লিটিউড দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে লিনিয়ার অ্যামপ্লিটিউড আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যামপ্লিটিউড। ঠিক আছে? যদি কোনো একটা অবজেক্ট লিনিয়ার মোশন মেইনটেইন করে, তাহলে তার যে অ্যামপ্লিটিউড হবে সেটা হবে লিনিয়ার অ্যামপ্লিটিউড। আবার অনেক সময় কি হয়, কোন একটা অবজেক্ট কি লিনিয়ার, মানে লিনিয়ারলি চলাফেরা করতে পারে, মানে সে অ্যাঙ্গুলার পথে চলাফেরা করতে পারে, তো সেই ক্ষেত্রে তার ক্ষেত্রেও একটা অ্যামপ্লিটিউড হতে পারে, সেটাকে আমরা বলবো অ্যাঙ্গুলার অ্যামপ্লিটিউড। অ্যাঙ্গুলার অ্যামপ্লিটিউড কখন হতে পারে, আমি তোমাদের একটা ছবি দেখাই। Transmission of sound. আচ্ছা, এখানে আসলে আমরা একটা জিনিস পড়বো সামনে, সেটা হচ্ছে টরশনাল পেন্ডুলাম। তো এই টরশনাল পেন্ডুলামের ক্ষেত্রে আসলে অ্যাঙ্গুলার অ্যামপ্লিটিউড হয়। তো
সেটা আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে অ্যাঙ্গুলার অ্যামপ্লিটিউড আসলে কিভাবে হয়। suspended by a which is firmly fixed to a rigid support. The mass is rotated towards a small angle above the wire at the axis and release. The disc makes torsional oscillations. Using the simulation, এই দেখো, খেয়াল করে দেখো, একটা টর্শনাল পেন্ডুলাম হচ্ছে এরকম, যেটাকে আমি একটা ওয়্যারের মাধ্যমে একটা ফিক্স পয়েন্ট থেকে আমি ঝুলিয়ে দিচ্ছি। সেটা যখন অসিলেট করতেছে, তার যে অসিলেশন, সেই অসিলেশনটা হচ্ছে অ্যাঙ্গুলার টাইপের। we can demonstrate tensional oscillations of different objects such as disc, cylinder, dumbbell, etc. Variation of tensional oscillation with change of material of the string, study of variation of amplitude of pendulum with time, study of variation of damping in different mediums such as air, water, and olive oil, etc. তো এই ক্ষেত্রে যেটা হয় যে তুমি চিন্তা করো একটা চাকতি বা একটা পয়সাকে আমি যদি মাঝখান বরাবর কোন একটা মানে তারের মাধ্যমে বা একটা ওয়্যারের মাধ্যমে উপরে কোন একটা ফিক্স পয়েন্ট থেকে আটকে দিই, ওইটা কি আমি পুরোপুরি ঘুরাইতে পারবো? কি মনে হয়, পারবো? না স্যার। এটা কি হবে, একটা নির্দিষ্ট পর্যায়ে যাওয়ার পরে কি হবে, ওই তারের মধ্যে এক ধরনের হবে, মানে তারটা পেঁচাবে, পেঁচানোর পর তারটা আর পেঁচাবে না, ঠিক আছে? তখন হয়তোবা ইনিশিয়ালি হয়তো জিনিসটা এখানে ছিল, তো এটাকে আমি যখন একটু ঘোরানোর চেষ্টা করব, সে এই তারটা কিছুক্ষণ কি হবে, টুইস্ট হয়ে এই পর্যায়ে যাবে, যাওয়ার পরে আর যাবে না, ঠিক আছে? তো এখান থেকে যদি আমি ছেড়ে দেই, তখন সে আবার ব্যাক করে তখন দেখা যাবে যে সে আবার এইখানে না থেমে এই পর্যায়ে চলে গেছে, এইখানে গিয়ে আবার টুইস্ট হয়ে আবার ব্যাক করতেছে। তো এরকম করে সে হালকা হালকা টুইস্ট করতে থাকবে। তো এইখানে যে ধরনের সরণ হচ্ছে সেটা কিন্তু আবার লিনিয়ার সরণ না, এটা হচ্ছে কেমন সরণ, অ্যাঙ্গুলার সরণ হচ্ছে। তো এই ক্ষেত্রে আমার যে অ্যামপ্লিটিউড হবে, মানে এই ক্ষেত্রে আমার ম্যাক্সিমাম যতটুকু টুইস্ট হয়েছে সেটাকে আমরা বলবো যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, এবং সেটাকেই আমরা বলবো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা অ্যাঙ্গুলার অ্যামপ্লিটিউড। ম্যাক্সিমাম সরণটাই হচ্ছে অ্যামপ্লিটিউড, তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে যে অ্যামপ্লিটিউডটা হবে সেটা হবে অ্যাঙ্গুলার অ্যামপ্লিটিউড, ঠিক আছে? স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার এই ক্ষেত্রে যদি এটা অ্যাঙ্গুলার হয়, তো স্যার সরল দোলকের ক্ষেত্রে অ্যাঙ্গুলার হবে না কেন? না না, এটাও কিন্তু এক ধরনের সরল দোলক, ঠিক আছে? মানে সরল দোলক বলতে এটাও কিন্তু এক ধরনের সিম্পল হারমোনিক মোশন, কিন্তু এখানেও তুমি খেয়াল করে দেখো, এইটার যে গতি, এখানে তোমার অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন হচ্ছে, কিন্তু এটার গতিটাকে কি তুমি মানে আমরা বলতে পারি না, মানে হচ্ছে এটার যে গতিটা, সেই গতিটাকেও আমরা স্ট্রেট লাইন বরাবর বলতে পারি না। তুমি এই ক্ষেত্রে চিন্তা করে দেখো, মানে একটা চাকতি ঘুরতেছে, ঠিক আছে, ঘুরতেছে এবং সেখানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে, কিন্তু তার গতিটা কি সরল পথে না? স্যার চিন্তা তো করা যায় স্যার, কিন্তু এক্ষেত্রে তো অ্যাঙ্গুলার বলছে, তো না, ওইটা না। ওই মানে ওইটাকে কি আবার অ্যাঙ্গুলারে মানে করা যায় না? হ্যাঁ, আমি সেটাই বলতেছিলাম, ওইখানে যেটা হয়েছে ওইটাও তো ধরো এরকম একটা জিনিস ছিল, তাই না? এরকম একটা জিনিস ছিল, সিম্পল পেন্ডুলাম তো এরকমই। আচ্ছা, তোমাকে আমি আগের ভিডিওটা দেখাই। Simple harmonic motion. Let us discuss about SHM. Observe this simple pendulum. The resting position of the bob is known as. দেখো, খেয়াল করে দেখো, এইটাই তোমার একটা সিম্পল পেন্ডুলাম, তাই না? জি স্যার। এই সিম্পল পেন্ডুলামটা যখন অসিলেট করতেছে তখন তোমরা বলতেছো যে স্যার এখানে তো আসলে কি হইতেছে, এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, সেটাই বলতেছো, তাই না? কিন্তু এর গতিটা কি একটা সরল রৈখিক গতি না? স্যার এটা তো সরলরৈখিক গতি, এ হয়তো উঁচু নিচু হয়ে যাচ্ছে কিন্তু তো স্ট্রেট বরাবর যাচ্ছে। হ্যাঁ, গতিটা কি সরল রৈখিক গতি না? হ্যাঁ, মানে এখানে তো কথাটা ওইটাই যে সিম্পল হারমোনিক মোশনের যে গতি থাকবে এটা হচ্ছে সরল রৈখিক হবে। ওই তুমি যখন পেন্ডুলামের টর্শনাল পেন্ডুলামের কথাও চিন্তা করো, সেটাও কিন্তু ঘুরতেছে, কিন্তু
আর যে ঘোড়াটা সেটাও কিন্তু একটা সরল রেখার মধ্যে অবস্থিত। কনফিউশন ছিল কারণ আমি তোমার নামটা দেখি নাই, বলো তো। জি স্যার, চিন্তা তো ওইটা স্যার সরলরেখা বরাবর তো করা যায় না। আমি স্যার বললাম আর কি মানে এঙ্গুলার কি এটা করা যায় না, এটা জিজ্ঞেস করছিলাম স্যার। আচ্ছা, মানে এই ক্ষেত্রে মানে হ্যাঁ। নরমালি সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে আমরা যেটা করি, সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে আমরা আসলে অ্যাঙ্গুলার এখানে কিছু বের করি না। কেন বের করি না? তুমি দেখো, মানে তুমি যেটা বলতেছো যে হ্যাঁ এখানে তো স্যার এইভাবে যাচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে আমরা যখন ক্যালকুলেশন করি বা যে কোনো ধরনের কিছু বের করি, ভেলোসিটি বের করি, অ্যাক্সেলারেশন বের করি, ডিসপ্লেসমেন্ট বের করি, যে কোনো কিছুই বের করি, এই ক্ষেত্রে আমরা আসলে অ্যাঙ্গুলার জিনিসটাকে মানে কনসিডার করি না। কারণ তুমি যখন একটা অ্যাঙ্গুলার জিনিস কনসিডার করতে যাবা তখন কিন্তু তোমার স্টেট এইরকম একটা ব্যাপার থাকতে হবে যে তোমার স্টেট একটা কর্নার থাকতে হবে, সেই কর্নারে অ্যাঙ্গেল কত সেটা ধরতে হবে, তাই না? কিন্তু এই ক্ষেত্রে আমরা ওরকম করে যদি বের করতে চাই তাহলে কি করতে হবে, এরকম করে আবার এই বরাবর গিয়ে দিতে হবে। জি স্যার, এখানে তো একটা থিটা উৎপন্ন হইতেছে, তাই না? হ্যাঁ, কোন থিটা মানে কোনটাকে ধরবা তুমি, সেটা মানে কোনটাকে তুমি ওই থিটা ধরবা? স্যার একটা স্যার তো ধরলে হইলো না স্যার, ওই যে না, এখানে এটা কি ধরতে পারবা? না না, এটা ধরা যাবে এটা না। ধরতে পারবা? হ্যাঁ, এটাকেও ধরা যাবে। এটা ধরা যাবে স্যার। তুমি যদি এটাকে কনসিডার করো যে হ্যাঁ এটার যে গতি, পুরো গতিটাকে যদি তুমি কনসিডার করো এরকম বৃত্তের মতো কনসিডার করে, এগুলো আমরা করতাম না নেক্সট ক্লাসে। তো সেইখানে ধরো তুমি ব্যাপারটা ছিল এরকম যে এই পজিশনটাকে তুমি ধরলা এই পজিশন, ঠিক আছে? তারপর এই পজিশন থেকে সে যখন এই পজিশন পর্যন্ত গেল, তো আমি ধরে নিলাম যে সেখান থেকে অসিলেট করে এই পর্যন্ত গেছে। তো সেই ক্ষেত্রে তুমি এই কোণটা ধরতে পারবা, ঠিক আছে? যে এখান থেকে সেই পর্যন্ত যেহেতু গেছে, তার এখানে যে অসিলেশন হয়েছে সেই অসিলেশনের এখানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে থিটা, তখন তুমি ধরতে পারবা। কিন্তু সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এই অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন দিয়ে আসলে আমি কোনো কাজ করতে পারবো না। অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনের জন্য আমার সেখান থেকে আবার রৈখিক অ্যাক্সেলারেশন কত সেটা বের করে নিয়ে আসতে হবে। বের করে সেই রৈখিক অ্যাক্সেলারেশন দিয়ে আসলে আমরা সিম্পল হারমোনিক মোশনের নরমাল কাজগুলো করি। তো এটা আমরা এই যে সামনেই পড়বো, নেক্সট আজকে ক্লাসেও আসতে পারে বা নেক্সট ক্লাসেও আসতে পারে, ঠিক আছে? ক্লিয়ার? হ্যালো স্যার, গুলো স্যার কোন ক্ষেত্রে খালি খাটবে? কোনটা? হ্যালো, আমি দেখালেন তোমার কথা অ্যাঙ্গুলারটা, শুনতে সেটা পাইনি। কোন ক্ষেত্রে ইউজ হবে? আচ্ছা, অ্যাঙ্গুলারটা কোন ক্ষেত্রে ইউজ হবে? আচ্ছা, এখন আমি যে পেন্ডুলামটা পড়তেছি এই পেন্ডুলাম হচ্ছে আমার সিম্পল পেন্ডুলাম, সরল পেন্ডুলাম মানে সরল দোলক। যখন আমি টরশনাল পেন্ডুলাম পড়বো, দ্যাট মিন্স সেটা কিন্তু সিম্পল পেন্ডুলাম না, ওই ক্ষেত্রে আমার অ্যাঙ্গুলারটা আমি ইউজ করব। সরি, আমার হচ্ছে নেটটা চলে গেছিল হঠাৎ করে। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে আমি যখন সিম্পল ইন্টারনেট চলে গেল তো আবার এসে আবার কন্টিনিউ করবে স্যার। আচ্ছা, আমি যখন সিম্পল করব, হ্যাঁ যখন আমি সিম্পল পেন্ডুলাম এখানে করব, যে রেকর্ডিং দেখাচ্ছে দেখেন। হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, এগুলো রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, আমি যখন সিম্পল পেন্ডুলাম পড়ব তখন যেটা হবে, তখন আমরা লিনিয়ার মোশন কনসিডার করব। কিন্তু যখন আমরা টরশনাল পেন্ডুলাম পড়ব তখন আমরা আসলে লিনিয়ার মোশন কনসিডার করব না, তখন আমরা অ্যাঙ্গুলার মোশন কনসিডার করব, ঠিক আছে? জি স্যার, এখন ক্লিয়ার। তো আমরা দেখতেছিলাম অ্যামপ্লিটিউড মানে হচ্ছে বিস্তার, সেই বিস্তার মানে হচ্ছে ম্যাক্সিমাম যতটুকু সরণ হয় ইকুইলিব্রিয়াম পজিশন থেকে, সেটাকে আমরা বলি বিস্তার বা অ্যামপ্লিটিউড, এটা একক হচ্ছে মিটার। এরপর হচ্ছে কমপ্লিট অসিলেশন। কমপ্লিট অসিলেশন বলতে আমরা কি বুঝি? আচ্ছা, কমপ্লিট অসিলেশন মানে হচ্ছে কি, যে একটা অসিলেশনকে তখনই আমরা কমপ্লিট বলবো যখন ভাইব্রেটিং বা অসিলেটিং অবজেক্ট যেটা স্টার্টিং ফ্রম এ পয়েন্ট এবং রিটার্নস টু দা সেম পয়েন্ট, একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করে সেই সেম পয়েন্টেই রিটার্ন করবে,
সেই অসিলেশনকে আমরা বলবো কমপ্লিট অসিলেশন তখনই যখন এই ঘটনাটা হবে সেম ডিরেকশন, একই ডিরেকশনে হবে। একই ডিরেকশনে যদি না হয় তাহলে সেটাকে আমরা কমপ্লিট অসিলেশন বলবো না। যেমন ধরো এই অবজেক্টটা এখানে ছিল, এখান থেকে সে এখানে গেল, ঠিক আছে, এখান থেকে এখানে গেল, আবার এখান থেকে এখানে আসলো, তাহলে কি তার কমপ্লিট অসিলেশন হয়েছে? না স্যার, কেন হয় নাই? যে পয়েন্ট থেকে গেছিল সেই পয়েন্টে, ওখানে যে বাধা পাইছে। মানে যে পয়েন্ট থেকে গেছে সেই পয়েন্টে ব্যাক করছে না? হ্যাঁ, কিন্তু তারপরেও কিন্তু হবে না। কেন হবে না? কারণ ডিরেকশন অপোজিট। সে এখান থেকে গেছে এই দিক বরাবর, আসছে সে উল্টা দিক বরাবর, তার মানে হবে না। তার মানে সে কই যাইতে হবে? এই পয়েন্টে সে আবার যাবে, ওই পয়েন্ট। যাওয়ার পরে সে আবার যখন এখানে ব্যাক করবে তখন তার ডিরেকশন আর আগের ডিরেকশন হচ্ছে সেম। দ্যাট মিন্স এখান থেকে এখানে গিয়ে আবার এখানে ব্যাক, এখান থেকে এখানে যাবে, এখান থেকে গিয়ে এখানে যাবে, এখান থেকে আবার এখানে ব্যাক করলে তার কমপ্লিট অসিলেশন হবে। ঠিক আছে, তো এই জন্য বলা হয় একটা অসিলেশন তখনই কমপ্লিট হয় যখন ভাইব্রেটিং বা অসিলেটিং যে অবজেক্টটা আছে বা বস্তুটা আছে, সেই বস্তুটা যখন একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে স্টার্ট করে ওই নির্দিষ্ট পয়েন্টকে আবার ব্যাক করে এবং সেটা একই ডিরেকশনে, একই দিকে ব্যাক করে, একই দিক বরাবর যদি ব্যাক করে, তাহলে সেই ধরনের অসিলেশনকে আমরা বলবো কমপ্লিট অসিলেশন। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। ওকে, তো এরপর হচ্ছে টাইম পিরিয়ড বা পর্যায়কাল। পর্যায়কালটা কি? টাইম পিরিয়ড বা পর্যায়কাল হচ্ছে যে একটা কমপ্লিট অসিলেশন হতে যে সময় লাগবে সেটা হচ্ছে টাইম পিরিয়ড বা পর্যায়কাল। ওয়ান কমপ্লিট অসিলেশন বা ওয়ান কমপ্লিট ভাইব্রেশন সম্পন্ন হইতে আমার যে সময় লাগে সেই সময়টাই হচ্ছে আমার টাইম পিরিয়ড বা পর্যায়কাল। ঠিক আছে, যদি এমন হয় যে টি সময় লাগে আমার এনটা কমপ্লিট অসিলেশন হইতে, মানে এন সংখ্যক অসিলেশন সম্পন্ন হইতে যদি আমার টি সময় লাগে, তাহলে টাইম পিরিয়ড টি সমান সমান কি হবে? ধরো আমার টোটাল কত সময় লাগছে, স্যার আরেকবার বলেন এটা একটু। টোটাল সময় লাগছে টি, সেই টিটা অসিলেশন, টি সময়ে টোটাল কমপ্লিট অসিলেশন হয়েছে 9টা, এনটা, তাহলে আমার কি হবে? টাইম পিরিয়ড টি সমান সমান টি বাই এন। অর্থাৎ এরকম যে 5টা অসিলেশন কমপ্লিট হইতে যদি আমার 15 মিনিট লাগে, তাহলে একটা অসিলেশন কমপ্লিট হইতে আমার কত মিনিট লাগবে? সেটা হচ্ছে টাইম পিরিয়ড। মানে একটা কমপ্লিট অসিলেশনের জন্য যে সময় লাগবে সেটা হচ্ছে টাইম পিরিয়ড অফ দ্যাট অবজেক্ট। এই কাজ আমাদের অনেক করতে হবে ফিজিক্সে, বিভিন্ন সময় বিভিন্ন কিছু টাইম পিরিয়ড বের করতে হবে। তো নরমালি একটা টাইম পিরিয়ড বের করাটা খুব টাফ হয়ে যায়, এই জন্য আমরা কি করি, একের অধিক বেশি টাইম পিরিয়ড, মানে বেশি অসিলেশন নিয়ে টাইমটা বের করি, তারপরে সেটাকে ভাগ করে দিই। টাইম পিরিয়ডের একক কি বলতো? টাইম পিরিয়ডে পার সেকেন্ড স্যার, পার সেকেন্ড। পার সেকেন্ড না শুধু সেকেন্ড? শুধু সেকেন্ড, সময় সেকেন্ড স্যার, শুধু সেকেন্ড। হ্যাঁ, শুধু সেকেন্ড। আচ্ছা, এরপর হচ্ছে এখানে দেখো একটা ই দেখানো হয়েছে, এটা কি বলে, একটা গ্রাফ দেখানো হয়েছে। গ্রাফটা হচ্ছে এরকম যে টাইমের সাথে সাথে আমার ডিসপ্লেসমেন্টের পরিবর্তন কেমন হয়, এবং ডিসপ্লেসমেন্টের পরিবর্তন যখন হয় তখন আসলে টাইম পিরিয়ডে কেমন পরিবর্তন হবে। ধরে নিলাম যে এই বরাবর আমার কি আছে? টাইম, আর এই বরাবর আছে আমার ডিসপ্লেসমেন্ট। তাহলে বলো ম্যাক্সিমাম যে ডিসপ্লেসমেন্ট, এটাকে আমরা কি বলবো? অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড। আচ্ছা, এখন খেয়াল করে দেখো যে ধরলাম এই পয়েন্ট থেকে একটা অবজেক্ট যাত্রা শুরু করলো, হ্যাঁ, এবং তার ডিরেকশন হচ্ছে নিচের দিকে। সে এই পয়েন্টে আসলো, এসে আবার এই পয়েন্টে যে যখন আসবে তখন তার ডিরেকশন মানে সেম পয়েন্টে আসছে না? সেম পয়েন্টে যদি আসে তাহলে কি বলা যায়, এখানে কি একটা কমপ্লিট অসিলেশন হইছে? জি স্যার। দেখো খেয়াল করো, জি, কমপ্লিট স্যার। অসিলেশন কখন বলা হয়?
যখন একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে যাত্রা শুরু করে সে ওই সেম পয়েন্টে একই দিক বরাবর আসবে। তাহলে এখানকার তার ডিরেকশন হচ্ছে নিচের দিকে, এখানেও তার ডিরেকশন কোন দিকে? নিচের দিকে। তার মানে সে সেম পয়েন্টে আসছে এবং একই দিক বরাবর। তার মানে এই চোখের মধ্যে কি আছে? একটা টাইম পিরিয়ড আছে। আবার আমি যদি একটু অন্যভাবে চিন্তা করি যে হ্যাঁ এই পয়েন্ট থেকে সে যাত্রা শুরু করছে, তখন তার ডিরেকশন কোন দিকে? উপরের দিকে। সেই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে এই পয়েন্টে গেছে, এইখানে গেলে কি তার একটা কমপ্লিট অসিলেশন হবে? না স্যার। না স্যার। ডিরেকশন নিচের দিকে। সে যখন আবার এই পর্যায়ে যাবে তখন তার উপরের দিকে। তার মানে এখান থেকে এই পর্যন্ত কিন্তু একটা টাইম পিরিয়ড আছে। ঠিক একইভাবে এখান থেকে এই পর্যন্ত একটা পর্যায়কাল আছে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার এটা কি মাইনাস এক্স অ্যাক্সিস বরাবর পসিবল? মাইনাস এক্স অক্ষ বরাবর কি পসিবল? আচ্ছা এইখানে জিনিসটা আসলে মাইনাস প্লাসের ব্যাপার না। সম্ভব না মনে হয়, কারণ স্যার টাইম তো মাইনাস হয় না এখানে। টাইম দেখো অক্ষের উপরে তো টাইম নির্ভরশীল না। না, টাইম তো তোমার এই বরাবর, টাইম তো তোমার এক্স অ্যাক্সিস বরাবর। তোমার এখানে মাইনাস অ্যাক্সিস আছে তো ওয়াই অক্ষ বরাবর। ডিসপ্লেসমেন্ট আর হ্যাঁ, তো ধরো তুমি একটা সরল দোলকের কথা চিন্তা করলা। সরল দোলক যখন এই দিকে অসিলেট করতেছে সেটাকে তুমি যদি প্লাস এক্স দাও, সরল দোলক যখন এই দিকে অসিলেট করবে সেটাকে তখন তুমি কি দিবা? মাইনাস এক্স। এই জন্যই দেওয়া হয়েছে এখানে ডিসপ্লেসমেন্ট একটা প্লাস আছে একটা মাইনাস আছে, কিন্তু টাইম কিন্তু প্লাস মাইনাস নাই না। হ্যাঁ তা ঠিক। পথ অতিক্রম করছে। ঠিক আছে, এখানে হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট কে একটাকে পজিটিভ ধরা হয়েছে একটাকে নেগেটিভ ধরা হয়েছে, টাইম কিন্তু কোনো কিছু ধরা হয় নাই। ওকে স্যার তাহলে গ্রাফটা মাইনাস ওয়াই অক্ষ বরাবর আঁকা যাবে? গ্রাফ তো তোমার মাইনাস ওয়াই অক্ষ বরাবরই আছে। এটা তোমার এক্স অ্যাক্সিস, এইটা তোমার ওয়াই অ্যাক্সিস, তাই না? আচ্ছা আচ্ছা স্যার। আর নিচেরটা কি মাইনাস ওয়াই না? কিন্তু এই দিক বরাবর তুমি গ্রাফ দিতে পারবা না, মাইনাস এক্স বরাবর গ্রাফ দিতে পারবা। হ্যাঁ টাইম তো মাইনাস হবে না। ওই দিক বরাবর তুমি গ্রাফ দিতে পারবা না, কিন্তু এই উপর নিচ বরাবর করতে পারবা। ওকে, এরপর হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কি? ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে যে এক সেকেন্ডে, হ্যাঁ কম্পাঙ্ক, এক সেকেন্ডে তোমার কতগুলো অসিলেশন কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, তো আমরা এই যে দেখতেছিলাম যে পৃথিবী যখন মানে সূর্যের চারদিকে ঘুরে একটা কমপ্লিট অসিলেশন হতে কত সময় লাগে? 365 দিন 6 ঘন্টা। 365 দিন লাগে। তার মানে তার পর্যায়কাল কত? 365 দিন। আবার একটা টিউনিং ফর্ক, সেই টিউনিং ফর্কের অনেকগুলো ফ্রিকোয়েন্সি আছে, ধরো 512 হার্টজ। তো 512 হার্টজের যে টিউনিং ফর্ক সে কি করে জানো? সে প্রতি সেকেন্ডে 500 বার কাঁপবে। প্রতি সেকেন্ডে সে 512 বার কাঁপাকাঁপি করে। তার মানে তার একটা কমপ্লিট অসিলেশন হইতে কত সময় লাগে? তার একটা কমপ্লিট অসিলেশন হইতে তার সময় লাগে হচ্ছে 1/512। 1/512। তার মানে তার পর্যায়কাল হচ্ছে 1/512। ঠিক আছে, তার মানে এক এক জিনিসের পর্যায়কাল এক এক রকম। তো ব্যাপারটা ওই রকমই যে আমরা এক এক জিনিসের যেহেতু পর্যায়কাল এক এক রকম, তো আমরা যদি ফ্রিকোয়েন্সি বের করতে চাই সেটা হচ্ছে এরকম যে এক সেকেন্ডে ওই অবজেক্টটা কতবার অসিলেট করবে সেটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, সো টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি হবে 512। আবার আমাদের পৃথিবীর ফ্রিকোয়েন্সি হবে কত? 1/365 দিন। আমাদের পৃথিবীরও একটা ফ্রিকোয়েন্সি আছে, সেটা হচ্ছে কত? 1/365। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। এবং ফ্রিকোয়েন্সি ইউনিট কি? ফ্রিকোয়েন্সি ইউনিট হচ্ছে পার সেকেন্ড বা হার্টজ। পার সেকেন্ড বা হার্টজ। ঠিক আছে, এটা হচ্ছে এসআই একক। এছাড়াও তুমি চাইলে পার ডে, পার মিনিট, পার ইয়ার অনেক কিছুই দিতে পারো। ওকে, ফ্রিকোয়েন্সি এফ কে লেখা হয় এফ সমান সমান 1/t। ঠিক আছে, যেখানে এফ সমান হচ্ছে কম্পাঙ্ক আর টি হচ্ছে টাইম পিরিয়ড। আচ্ছা, এরপর হচ্ছে ফেজ বা দশা। ঠিক আছে, ফেজ বা দশা কি? যে কোন একটা ভাইব্রেটিং পার্টিকেলের, মানে এটাকে আমি ব্যাখ্যা করি এরকম যে আমরা ফোনে মাঝে মাঝে স্ন্যাপশট নেই না? স্ন্যাপশট নেই স্যার বা কথা বোঝা যাচ্ছিল না। আচ্ছা,
আমরা ফোনে মাঝে মাঝে স্ন্যাপশট নেই বা স্ক্রিনশট নেই না? স্ক্রিনশট কেন জি স্যার। নেই? যে আমরা কোন একটা মুহূর্তের একটা ছবি নিতে চাই। তো দশাটা হচ্ছে এরকম যে কোন একটা ভাইব্রেটিং পার্টিকেলের কোন একটা নির্দিষ্ট মোমেন্টের তার স্টেট অফ মোশন কি, সেটাই হচ্ছে তার দশা। এখন তোমরা বলতে পারো স্যার স্টেট অফ মোশন জিনিসটা কি? ঠিক আছে, মানে গতির প্রকৃতিটা কি, সেটা আসলে কি আসলে জিনিসটা? স্টেট অফ মোশন ডিটারমাইন করা হয় বিভিন্ন কিছুর মাধ্যমে, যে ওই বস্তুর তখন ডিসপ্লেসমেন্ট কত, সরণ কত, ওই বস্তুর তখন ভেলোসিটি বা বেগ কত, বা ওই বস্তুর তখন অ্যাক্সিলারেশন কত। এই জিনিসগুলোর মাধ্যমে আমরা স্টেট অফ মোশনকে ডিটারমাইন করি। দ্যাট মিন্স কোন একটা নির্দিষ্ট মোমেন্টে একটা বস্তুর ভেলোসিটি কত, সেটা হচ্ছে ওই মোমেন্টে ওই বস্তুর দশা। বা কোন একটা নির্দিষ্ট মোমেন্টে ওই বস্তুর অ্যাক্সিলারেশন কত, সেটা হচ্ছে ওই বস্তুর ওই মোমেন্টের দশা। বা কোন একটা বস্তুর একটা নির্দিষ্ট মোমেন্টে ডিসপ্লেসমেন্ট কত, সেটা হচ্ছে ওই বস্তুর ওই মোমেন্টের দশা। দ্যাট মিন্স কোন একটা বস্তুর কোন একটা নির্দিষ্ট মোমেন্টের গতির যে অবস্থা, সেটাই হচ্ছে তার দশা বা ফেজ। ঠিক আছে, তো দশার দুই ধরনের পার্থক্য হয়, একটা হচ্ছে ফেজ ডিফারেন্স হয়, মানে দশার একটা পার্থক্য হয় কি ফেজ ডিফারেন্স। ফেজ ডিফারেন্সটা কেমন? ধরে নিলাম যে একটা নির্দিষ্ট সময় সে এখানে আসছে, তাও কি তার 1 সেকেন্ড পরে সে কি আর এখানে থাকবে? সেখানে নাই, সে ধরো এখানে চলে আসবে। তখন এই যে তার যে পরিবর্তন, এই পরিবর্তনটাকে আমরা বলি দশার পরিবর্তন। সেটা সেটা আমরা বিভিন্ন ভাবেই বের করতে পারি। সেটা তার ভেলোসিটি পরিবর্তনের দশাও হতেও পারে, সেটা তার অ্যাক্সিলারেশনের দশার পরিবর্তন হতে পারে, সেটা তার ডিসপ্লেসমেন্টের দশার পরিবর্তন হতে পারে, বা এই বিভিন্ন পয়েন্টে গিয়ে তার বিভিন্ন কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। তো কোন একটা ভাইব্রেটিং অবজেক্টের কোন একটা নির্দিষ্ট মোমেন্টে তার গতির যে বিভিন্ন অবস্থা, সেই গতির অবস্থাকেই আমরা বলি কি ওই বস্তুর ওই মোমেন্টের দশা হচ্ছে এরকম। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। তো তাহলে আমরা এই নিয়ে কি বলে এই সিম্পল হারমোনিক মোশনের আমরা কি কি বললাম, যে পিরিয়ডিক মোশন কি, অসিলেশন বা ভাইব্রেশন কি, তারপর সিম্পল হারমোনিক মোশন কি, এটার কন্ডিশন কি কি, তারপর এটা ক্যারেক্টারিস্টিক্স গুলা কি কি, এবং এই সিম্পল হারমোনিক মোশন রিলেটেড যে বিভিন্ন ধরনের ডেফিনেশন আছে বা বিভিন্ন ধরনের টার্ম আছে, সেই টার্ম গুলো আমরা আজকে পড়লাম। তো আজকে আমরা এই পর্যন্তই রাখি, যে তোমাদের টাইম অলরেডি শেষ হয়ে গেছে, আর 3 মিনিট আছে। স্যার আমাদের কি কোনো পিডিএফ দেওয়া যাবে এই যে পড়াশোনার যে টেক্সট গুলো যে পড়লাম স্যার?